এদেশে দূরপাল্লার ড্রোন পাঠানোর ছক বসেছিল জঙ্গিদের পাক হ্যান্ডেলাররা এবং এই ড্রোন 10 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, এমনটাই আমরা খবর পাচ্ছি। বিভিন্ন যন্ত্রাংশ ভাগ করে ভারতে পাঠানোর ছক কষা হয়েছিল। এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে অন্য দেশের মাধ্যমে যন্ত্রাংশ পাঠানোর একটা বড় পরিকল্পনা হয়েছিল, যাতে পাকিস্তানি ষড়যন্ত্র ধরা না পড়ে ভারতের একটি ইম্পোর্ট সংস্থার মাধ্যমে ড্রোনের যন্ত্রাংশ নেওয়ার ব্যবস্থা করা হয়, এমনও আমরা খবর পাচ্ছি। অস্ত্র এবং সেই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত হয় এই ড্রোন। জঙ্গিরা এই যন্ত্রাংশ একত্র করে ড্রোন তৈরি করত এবং ড্রোনে বিস্ফোরক ভরে ভারতে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। ভারতে পাক সন্ত্রাসের নয়া ছক সামনে আসছে, যে ছক ইতিমধ্যে সামনে এনেছেন গোয়েন্দারা। এদেশে দূরপাল্লার ড্রোন পাঠানোর ছক বসেছিল জঙ্গিদের পাক হ্যান্ডলাররা এবং এই ড্রোন 10 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। বিভিন্ন যন্ত্রাংশ ভাগ করে ভারতে পাঠানোর ছক কষা হয়েছিল। এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে অন্য দেশের মাধ্যমে যন্ত্রাংশ পাঠানোর পরিকল্পনা ছিল, যাতে পাকিস্তানি ষড়যন্ত্র ধরা না পড়ে ভারতের একটি ইম্পোর্ট সংস্থার মাধ্যমে ড্রোনের যন্ত্রাংশ নেওয়ার ব্যবস্থা করা হয়। ভাবুন একবার কত বড় একটা পরিকল্পনা করা হয়েছিল। ভারতে হামলার নয়া ছক। অস্ত্র এবং মাদক পাচারে ব্যবহৃত ড্রোন। জঙ্গিরা এই যন্ত্রাংশ একত্র করে ড্রোন তৈরি করত এবং ড্রোনে বিস্ফোরক ভরে ভারতে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল। কত বড় একটা পরিকল্পনা, আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি নিউজিল্যান্ড থেকে। সৈকত, একটা বড় পরিকল্পনা, মানে 1-2 দিনের বিষয় নয়, দীর্ঘ একটা প্ল্যান, এবং সেই প্ল্যানটা আস্তে আস্তে করে অ্যাক্টিভ করার কাজ চলছিল, যেটা গত 10 তারিখে ঘটে গেল, তারপর থেকে বোঝা যাচ্ছে। দেখো, এই যে ড্রোনের পরিকল্পনাটি, এটি কিন্তু অনেকদিন আগেই প্রকাশ্যে চলে আসে। উমার নবী, তার যে বন্ধু যাকে মগজ ধোলাই সে করতো, দানিশ ছিল মূলত এই ড্রোনের যে মূল পান্ডা, সে ছিল দানিশ, এবং দানিশই ছিল এদের যে মূল অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই যে বিভিন্ন টেকনিক্যাল যে বিষয়গুলো, এগুলো সমস্তই কাজ করতো মুজাম্মিল, উমার এবং দানিশের সঙ্গেই কথা হয়, এবং দানিশ ডক্টর শাহিনের সঙ্গে কথা বলে যে এরা এই ধরনের একটি পরিকল্পনা করা হবে যে ড্রোনের মাধ্যমে জনবহুল এলাকা, তার জন্য বেশ কিছু অংশ, দেশের কতগুলো শহরকে ওরা বেছে নিয়েছিল, তার মধ্যে ফরিদাবাদ, দিল্লি, হরিয়ানা, গুরগাঁও এবং এনসিআর এর আরও কিছু অংশ, গাজিয়াবাদ, এই ধরনের অংশগুলোতে ড্রোন হামলার পরিকল্পনা করেছিল। এবং এই ড্রোন হামলা করতে গেলে ড্রোন প্রয়োজন। ভারতের কোনো জায়গা থেকে যদি ড্রোন কিনতে হয়, ভারতের নতুন নিয়ম হচ্ছে ড্রোন কিনলে সেই ব্যক্তির পরিচয়পত্র এবং যাবতীয় তথ্য খুঁটিনাটি সমস্ত সে কোম্পানিকে দিতে হবে। সেই কারণে তারা পরিকল্পনা করেছিল অন্য দেশের মাধ্যমে, যেটা আগেই প্রকাশিত হয়েছে যে তুরস্কের মাধ্যমে। তুরস্কের ড্রোন টেকনোলজি কিন্তু অত্যন্ত উন্নত, এবং বিশ্বের মধ্যে যে দেশগুলি রয়েছে যারা মূলত ড্রোন টেকনোলজির উপর কাজ করে, তুরস্ক হচ্ছে তার মধ্যে অন্যতম। এবং আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে তুরস্ক, সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত ভালো। কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং সেই তুরস্ক থেকেই সম্ভবত ড্রোন নিয়ে এসে সেই ড্রোনগুলোকে অ্যাসেম্বল করে, অর্থাৎ যে ড্রোনগুলোর বিভিন্ন পার্ট বিদেশ থেকে সেগুলো নিয়ে আসা হবে, তুরস্ক থেকে নিয়ে আসা হবে, সেই পার্টগুলো বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই দেশে আসবে এবং সেগুলোকে অ্যাসেম্বল করবে দানিশ। এবং ভারতের যে অংশগুলোর নাম একটু আগে আমি বললাম, সেখানে ড্রোন হামলা চালানো হবে। এবং এই ড্রোনগুলো এতটাই শক্তিশালী ড্রোন, যে ড্রোনগুলোর ক্ষেত্রে আমরা জানি 10 থেকে 15 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। এবং এই যে বিস্ফোরক যারা তৈরি করা হচ্ছিল, বারবার বিভিন্ন বিস্ফোরকের তথ্য সামনে আসছে, টিএটিপি থেকে শুরু করে অ্যামোনিয়াম নাইট্রেট, ডিজেল থেকে শুরু করে ইউরিয়া চূর্ণ করে তার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে যে ভয়ঙ্কর বিস্ফোরণ ওরা বানানোর চেষ্টা করছিল, এইগুলো সমস্ত এই জনবহুল এলাকায় একেবারে যখন কাতারে কাতারে মানুষ থাকবেন বিভিন্ন ধর্মীয় স্থানে, সেখানে কিন্তু এই ড্রোনগুলো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। ফলে এতে যেটা হতো যে দেখা যাচ্ছে একটা এলাকায় যেখানে তারা আগে রেকি করে গেছেন, সেখানে গাড়ি নিয়ে ঢুকলো, বোমা বিস্ফোরণ হলো, কত মানুষের মৃত্যু হবে। কিন্তু যদি এমন এলাকায়, অর্থাৎ ড্রোনের মধ্যে যেহেতু সেখানে ক্যামেরা লাগানো থাকে, ফলে তারা ক্যামেরা দিয়ে সেখানে ট্রেসও করতে পারবেন যে সেখানে কত মানুষের ভিড় রয়েছে, সেই ভিড়ের মধ্যে ড্রোনটি আছড়ে পড়লে বিস্ফোরক সহ কত মানুষের মৃত্যু হতে পারে, এটা অনেক বেশি আন্দাজ করা যেতে পারে। সিলেক্টিভ কিছু জায়গায় যদি তারা এভাবে ড্রোন হামলা চালাতে পারে, মানে একটা বড় পরিকল্পনা করা হচ্ছিল, এটা একেবারে পরিষ্কার। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই বড় হামলা বা সন্ত্রাসের পেছনে যেটা দরকার সেটা হচ্ছে টাকা। এই টাকা কিভাবে তারা জোগাড় করছিল? একটা
জেরায় কবুলনামা মুজাম্মিল। সেই মুজাম্মিল শাকিলের কথা, যে 10 তারিখে একেবারে ফরিদাবাদ থেকে ধরা পড়েছিল, প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। জি 24 ঘন্টায় জঙ্গি মুজাম্মিলের জেরার এক্সক্লুসিভ রিপোর্ট কি রয়েছে সেখানে, জেরায় কি কি স্বীকার করছে এই মুজাম্মিল। 2023-2024 সালে আইডি জন অর্থ সংগ্রহে মূল চক্রী ছিল কে? উমর উন নবী। আদিল রাতে দিয়েছিল সেখানে 8 লক্ষ টাকা। মুজাম্মিল কত দিয়েছিল? 5 লক্ষ টাকা। মুজাফফর রাতে দিয়েছিল 6 লক্ষ টাকা। ভাবুন একবার, প্রত্যেকের ডিস্ট্রিবিউশন রয়েছে। উমর দিয়েছিল 2 লক্ষ টাকা। শাহিন শহীদকে নিশ্চয়ই মনে আছে, সেই মহিলা ডাক্তার যে জৈশের সদস্য, সেও দিয়েছিল টাকা, সে দিয়েছিল 5 লক্ষ টাকা। উমরকে মোট 26 লক্ষ টাকা দেওয়া হয়, এমনটাই কিন্তু জেরায় অন্তত পক্ষে জানা যাচ্ছে। অর্থাৎ টাকার উৎস, বড় টাকা দরকার। এই সন্ত্রাসের জন্য টাকা কিভাবে জোগাড় করা হয়েছিল সেই এক্সক্লুসিভ রিপোর্ট মুজাম্মিলের জেরায় কিন্তু সামনে এসছে। আমরা কথা বলবো, সৈকত আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৈকত, মানে পরিষ্কার এত বড় একটা হামলা, টাকা দরকার এবং সেই টাকা কিভাবে জোগাড় তা একেবারেই পরিষ্কার। দেখো, এরা নামে ছিল ডাক্তার হোয়াইট কলার টেরর মডিউল, যেটা ভারতবর্ষে এর আগে কখনো এভাবে দেখা যায়নি যে কোনো যারা ডাক্তার, যাদের কাজ প্রাণ বাঁচানো, যারা হোয়াইট কলার পরেছেন, শপথ নিয়েছেন মানুষকে বাঁচানোর, তারাই আসলে মানুষ মারার জন্য এত বড় প্ল্যান করেছেন। কখনো কোনো দেশেই এই ধরনের হোয়াইট কলার টেরর মডিউল এইভাবে কিন্তু কখনো সামনে আসেনি। এদের টাকার উৎস যদি তুমি জানতে চাও, তাহলে যেটা আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তানের জৈশ ই মোহাম্মদের একজন হ্যান্ডলার, যে কিনা মাসুদ আজহারের অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে শুধুমাত্র এই হোয়াইট কলার মডিউলটাকে সক্রিয় রাখার জন্য আলাদা একটি হ্যান্ডলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জৈশ ই মোহাম্মদের ইতিহাসে এই ঘটনা কখনো ঘটেনি। অর্থাৎ পাকিস্তানের জৈশ ই মোহাম্মদ তারা শুধুমাত্র এই হোয়াইট কলার মডিউলের জন্য একজন হ্যান্ডলারকে নিযুক্ত করেছিল। কখনো জৈশ ই মোহাম্মদ কিন্তু এই ধরনের হ্যান্ডলার নিযুক্ত করেনি। ফলে এই যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের মগজ ধোলাইয়ের পর এই যে ডাক্তার সংগঠন যারা কাজ করছিল, এদের কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, যত বেশি সংখ্যক বিস্ফোরক মজুত করে মানুষকে হত্যা করা। এই বিস্ফোরক মজুত করতে গেলে টাকা দরকার ছিল। ফলে এরা যেহেতু চিকিৎসা সংগঠনের সঙ্গে জড়িত ছিল, চিকিৎসক ছিল, ফলে এদের কাছে বিপুল পরিমাণ টাকা এমনিতেই ছিল। তারপর বিভিন্ন মৌলবী এবং জৈশ ই মোহাম্মদের অর্থ বিভিন্ন জায়গা থেকে তারা কালেক্ট করছিল, জামাতুল মুমিনাতের মাধ্যমে তারা কালেক্ট করছিল। ফলে স্বাভাবিকভাবে এদের কাছে প্রচুর টাকা ছিল। সেই টাকাটাকে একত্রিত করে 26 থেকে 24 লক্ষ টাকা, যার মাধ্যমে ওই ফরিদাবাদের বিভিন্ন অঞ্চল থেকে অ্যামোনিয়াম নাইট্রেট কেনা হতো। চাষি সেজে মুজাম্মিল আগেই স্বীকার করেছে যে সে চাষি সেজে উমর নবীর সঙ্গে যেত এবং সেখান থেকে প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট তারা কিন্তু সার কিনতো। এই সারগুলোর মাধ্যমেই কিন্তু তারা এই ধরনের কি পরিকল্পনা ছিল সেটা ধীরে ধীরে বুঝতেই পারছি আমরা। সৈকত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। তবে দিল্লি বিস্ফোরণের পর একাধিক নয়া তথ্য সামনে আসছে, যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। কারণ দিল্লি বিস্ফোরণের স্লিপার সেল, দিল্লি বিস্ফোরণের পর জঙ্গি নেটওয়ার্ক খুঁজতে তৎপর এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। স্লিপার সেল নেটওয়ার্ক সম্পর্কে তথ্য এই মুহূর্তে সংগ্রহ করা হচ্ছে এবং যে তথ্য পাওয়া যাচ্ছে, এই স্লিপার সেলে 67 জন যুক্ত। এবং আপনি ভাবলে অবাক হবেন যে এর মধ্যে এই 67 জনের মধ্যে কিন্তু বেশিরভাগই মহিলা। সংখ্যাটা জানেন? সংখ্যাটা হচ্ছে 39 জন। সকলেই এই যে শাহিন শাহিদ, যার কথা বারবার করে উল্লেখ করতে হচ্ছে, সেই শাহিন শাহিদের সঙ্গে এরা প্রত্যেকে জড়িত। জঙ্গি শাহিন এবং আরিফকে কানপুরে আনা হতে পারে। সেখানে সিসিটিভি ফুটেজে তাদের দেখা গিয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে তাদের। কানপুরে উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে, টাওয়ার লোকেশন থেকে সেই তথ্য পাওয়া গিয়েছে। শাহিনকে তার স্বামী এবং সন্তানদের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এনআইএ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বড় তথ্য সামনে এই মুহূর্তে আসছে। স্লিপার সেল নেটওয়ার্কের সম্পর্কে তথ্য এই মুহূর্তে সংগ্রহ করতে তদন্তকারী আধিকারিকরা। আমরা কথা বলবো, রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, দিল্লি বিস্ফোরণের স্লিপার সেল এবং তথ্য যেগুলো আমরা দিচ্ছি এই মুহূর্তে, এই স্লিপার সেল সম্পর্কে একাধিক তথ্য সামনে আসছে। স্লিপার সেলে 67 জন যুক্ত এবং বেশিরভাগই মহিলা। একেবারেই দেখো, দিল্লি যে লালকেল্লার সামনে বিস্ফোরণ, তার তদন্তে নামার পর উঠে আসে আলফালা ইউনিভার্সিটি এবং অবশ্যই সেখানে ডাক্তার শাহিনের নাম উঠে আসে। এরপর তার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির নাম উঠে আসে এবং তদন্তকারী আধিকারিকরা একের পর এক তথ্য বার করে জানতে পারেন যে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল, যেটিকে স্লিপার সেল নেটওয়ার্ক বলা হচ্ছে এবং যার দায়িত্বে ছিল কিন্তু এই ডাক্তার শাহিন।
এবং এই শাহিন তার সঙ্গে যারা যুক্ত তারা বিভিন্ন সামাজিক যে মাধ্যম রয়েছে এবং বিভিন্নভাবে মোবাইলে এবং তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ ছিল, তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত স্লিপার সেলে মোট 67 জনকে যুক্ত করতে পেরেছিল শাহিন। এবং ডাক্তার শাহিনের সেই 67 জনের মধ্যে জানা যাচ্ছে 39 জনই মহিলা। আমরা আগে দর্শকদের জানিয়েছি যে এই মহিলাদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের এই জঙ্গি গোষ্ঠীতে টেনে নেওয়ার জন্য বেশ কিছু ধাপ এবং বেশ কিছু ক্যাটাগরি তারা করেছিল। 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। যে সমস্ত মহিলারা নানা কারণে হতাশ, তাদের এই জঙ্গি গোষ্ঠীতে নিয়ে আসা, এবং যারা একেবারেই পর্দানসীন থাকে তাদেরও নিয়ে আসা, এবং যারা আধুনিক মনস্ক তাদেরও নিয়ে আসা। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা থিওরি, আলাদা আলাদা ব্যবস্থাপনা করেছিল কিন্তু এই ডাক্তার শাহিনরা। এই যে শাহিনকে কানপুরে আনা হচ্ছে, কি কানেকশনে কানপুরে আনা হচ্ছে এবং কোন বিষয়টা ক্র্যাক করতে চাইছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা? দেখো, জঙ্গি জড়িত শাহিন এবং আরিফকে কানপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে সিসিটিভি ফুটেজ তাদের দেখা গেছে। তারা কানপুরে তাদের একসঙ্গে তাদের দেখা গিয়েছে এবং কানপুরে কি নেটওয়ার্ক রয়েছে, কাদের সঙ্গে তাদের যোগাযোগ। এবং শুধু তাই নয়, এই ডাক্তার শাহিনের যে প্রাক্তন স্বামী এবং তার সন্তান, তাদের সঙ্গেও কিন্তু তাকে বসিয়ে মুখোমুখি জেরার কথা ভাবছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা। মনে করা হচ্ছে এখান থেকে অনেক তথ্য উঠে আসবে এবং তার নেটওয়ার্ক নজর থাকবে আমাদের সেদিকে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।